আমরা ইতিমধ্যে এটা জানি যে আমাদের ওপর কী ধরনের চাপ রয়েছে, কী ধরনের একটা একটা রায়ের জন্য আমরা কী অবস্থায় আছি আর কি। তো আমি আজকে এই রায়টা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, আসলে অনেকের কাছেই না, আমার এখনও মনে হয় যে একদম পরিষ্কার না যে হঠাৎ করে সুপ্রিম কোর্টে এই রায়টা দিল এবং তার রিভিউ পিটিশনগুলো কীভাবে করা হয়েছে, মানে কী প্রধান পয়েন্টগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আর তার পরবর্তীতে আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেট পরীক্ষার বিষয়ে বর্তমান রাজ্যগুলোর অবস্থান আর সেন্ট্রাল টেট এবং আমাদের ক্লাস যেরকম চলছে। গতকাল একটা ক্লাস আপডেট করেছি আমরা, যেটা খুব সিম্পল একটা ক্লাস ছিল, মানে কিছুই না, নিজে থেকেই মানে যে টপিকগুলো এই টেটের মধ্যে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা, মানে মৌখিক আলোচনা আর কি, এবং বোর্ডও আমি ব্যবহার করিনি সেখানে। তো প্রথম কথা, যে কারণে সুপ্রিম কোর্টে এই রায়টা দিল একটু ভালো করে যদি আমরা বুঝি, তাহলে সেই রায়টা দেওয়ার কারণ ছিল হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন ফর এভরিওয়ান, প্রত্যেক বাচ্চা 6 থেকে 14 বছর, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে, এবং যেটা রাইট টু এডুকেশন এবং যে শিশুর যে মৌলিক অধিকার, যে সবার জন্য শিক্ষা এবং কোয়ালিটি এডুকেশন, তার জন্য প্রত্যেক শিক্ষককে একই ছত্র ছায়ায় আনার একটা প্রয়াস, এবং তার জন্যই টেট দেওয়ার কথা বলা হয়েছে। এই রায়টা কিছুটা সব বিরোধী বলতে পারেন, কারণ কোর্ট এখানে নিশ্চয়ই বুঝেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বুঝেছেন যে এই পরীক্ষাটা কিন্তু তারা দিতে বলছেন, কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। সব টিচারের জন্য প্রযোজ্য, কিন্তু কিছু টিচার যাদের বয়স 55 ইয়ার্সের বেশি হয়ে গেছে বা চাকরিকাল আর মাত্র 5 বছরের কম বাকি আছে, তারাই পরীক্ষা দেবেন না। তার মানে এখানে কিন্তু একটা স্ববিরোধী একটা কথা রয়েছে যে সবার জন্য কোয়ালিটি এডুকেশন, বাট কিছু মানুষকে আমরা বাদ দিলাম যাদের বয়স বেশি। তার মানে পরীক্ষাটা এতটাই কঠিন হতে পারে যেখানে ওনারা সম্ভবত এই পরীক্ষাটা অ্যাটেম্প করতে পারবেন না। এবং তারপরে যে কথাটা বললেন যে তাহলে আমরা সমান করে দেবো, কী করব, প্রত্যেক টিচারকে টেট পাস করতে হবে এবং যারা টেট পাস করবেন তারাই সিস্টেমে থাকবেন, বাকিরা থাকবেন না, কারণ এই 6 থেকে 14 বছরের শিশুদের একটা কোয়ালিটি এডুকেশন দরকার। বেসিক্যালি কেসটা হয়েছিল সম্পূর্ণ অন্য একটা কারণে। সেখানে আরটি অ্যাক্টের যেহেতু সংখ্যালঘু স্কুলগুলো কানেক্টেড ছিল না, এই জন্য একটা পিএলআই হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বেশিরভাগ বেসরকারি স্কুল কী করছে, যে তারা জৈন নামে বা ধরুন মুসলিম নামে বা ধরুন বৌদ্ধ নামে স্কুল খুলছে এবং তারা এই সুবিধাটা পাচ্ছে, এবং সেখানে যেহেতু আরটি অ্যাক্টের এই বাধ্যবাধকতা নেই, সেই কারণের জন্য সেখান থেকে তারা টেট পাস করছে না বা কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। তো এইরকম রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি তিনি রায় দিয়ে দিলেন যে না, সবার জন্য টেট পাস করতে হবে। এই হচ্ছে বেসিক ঘটনা। এবং সুপ্রিম কোর্টের কাছে যেটা মনে হয়েছে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা তো লেখা আছে আইনে যে হ্যাঁ, প্রত্যেকের একটা টিচারের মিনিমাম কোয়ালিফিকেশান কী হওয়া উচিত, তার বিএড বা ডিএলএড, এবং তার সঙ্গে সঙ্গে টেট অবশ্যই পাশ করতে হবে। এবং লাস্ট আমরা দেখেছি যে কারণে এনসিটি এতদিন ধরে ছাড় দিয়েছিল, তার কারণগুলো ছিল কিন্তু এটাই যে বেসিক যে মিনিমাম কোয়ালিফিকেশান সেইটাকে তুমি আপগ্রেড করো, সেই জন্য রাজ্যগুলোকে ছাড় দিয়েছিল। 2011 পরবর্তী সময়ে অনেক বছর ছাড় পাওয়া গেছে এবং সেটা আমরা দেখলাম 2019 পর্যন্ত ছাড় ছিল। এবং সেখানে কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা ছিল যে এই ছাড়টা কিন্তু দেওয়া হচ্ছে ট্রেনিংয়ের জন্য বা তার মিনিমাম কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য। বুদ্ধি করে কী করা হলো, ওই মিনিমাম কোয়ালিফিকেশানের জায়গায় টুক করে অ্যান্ড, মানে অর ডিএড বিএলএড চলছে, তার সঙ্গে 50% তার এইচএসে থাকতে হবে, গ্র্যাজুয়েশনে থাকতে হবে, এইসব ক্লজগুলো আছে, তার সঙ্গে অ্যান্ড টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট। এইখানটায় কিন্তু কোর্ট ধরেছে, মানে কোর্ট দেখেছে, কোর্ট তো যুক্তি ছাড়া কিছু বোঝে না, এবং তারপরে এই রায়টা দিয়ে দিয়েছে। এবার এই রায়টা দেওয়ার পরে সারা ভারতবর্ষব্যাপী একটা দোলাচল হয়ে গেছে। আমরা অলরেডি জানি যে আগামী 25 তারিখে একটি মানে আন্দোলন হবে দিল্লি জুড়ে, সারা ভারতবর্ষের টিচাররা সেখানে অংশগ্রহণ করবেন। কেন করবেন এটা করার কারণ হচ্ছে বিক্ষোভ প্রদর্শন এবং পার্লামেন্টকে বলা, তাদের ক্ষমতা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে এই বিলটাকে তারা মডিফাই করতে পারে। এবার অনেকে এখানে বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আচ্ছা, তাহলে এই রায়টা যদি মডিফাই করা হয়, প্রত্যেকের জন্য টেট নয় বা এটা রেট্রোস্পেক্টিভলি এই আইনটাকে জারি করা যায় না, কিন্তু সুপ্রিম কোর্ট ভেবেছে রেট্রোস্পেক্টিভলি করা যায়, কারণ শিক্ষক তো সব একই আছেন, তারাই তো বাচ্চাদের পড়াবেন, সেই জন্য করা যায়, তার সুপ্রিম কোর্টের যুক্তি এটা। কিন্তু রেট্রোস্পেক্টিভলি কী করে করা যায়? আশ্চর্য লাগে না যে একজন 20 বছর চাকরি করলেন, তিনি সমস্ত কোয়ালিফিকেশান
প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলোকে অর্জন করেছেন, তারপরে পড়াচ্ছেন অভিজ্ঞতার সঙ্গে, তার বিরুদ্ধে কোনো রকম যে এরকম অভিযোগ নেই যে তিনি পড়াতে পারছেন না বা তার দ্বারা তৈরি করা শিক্ষক মানে ছাত্রছাত্রীরা সমাজে সব মানে ধুলোয় মিশে গেছে, এরকম তো নয়। তাহলে এরকম একটা শাস্তিমূলক পদক্ষেপ কেন সুপ্রিম কোর্ট করলো শুধু কোয়ালিটি এডুকেশনের নামে? তাহলে অন্যান্য পার্টগুলো কোথায় গেল? কোয়ালিটি এডুকেশন তো একটা, কারণ একজন শিক্ষক যারা সিস্টেমে আছেন প্রত্যেকে ট্রেনিং করেছেন কী করে বাচ্চাদের পড়াতে হয়, তার মনোবিজ্ঞান কী আছে, তার 2 বছরের ট্রেনিং, তার ট্রেনিংয়ের মধ্যে সমস্ত কিছু ছিল, সেটা মাইক্রো টিচিং থেকে শুরু করে ম্যাক্রো টিচিং সব কিছু, টিএলএমের ব্যবহার, শিশু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা সব তো করেছেন, সেখানে পাশ করেছেন। তারপরে আবার তাকে একটা নির্ণায়ক পরীক্ষা দিতে হবে বা একটা এলিজিবিলিটি টেস্ট দিতে হবে। এই এলিজিবিলিটি টেস্ট মানে কি সব কিছু? এই প্রশ্নটা কিন্তু রিভিউ পিটিশন যারা করছেন, যে সমস্ত রাজ্য এবং যার সমস্ত সংগঠনরা একটু অন্যভাবে করেছেন, রাজ্যগুলো অন্যভাবে করেছেন, তারা কিন্তু প্রধানত এই ব্যাপারগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। রাজ্যগুলো স্পেশালি তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, আমরা দেখছি উত্তরপ্রদেশে প্রায় 1,00,000-এর ওপরে টিচার এরকম রয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় 90,000 টিচার রয়েছেন, তামিলনাড়ু, সারা ভারতেই এই অবস্থা। এবার দেখুন, একসময় এখানে যেরকম একটা স্কুল ছুটের ব্যাপার চলছে, 8টি অ্যাক্ট চালু হওয়ার প্রশ্ন আসে, 8টি অ্যাক্ট চালু হওয়ার পরে এত স্কুল ছুট হচ্ছে, এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এত স্কুলে একটাই টিচার রয়েছে, সেইগুলো কেন আমরা অ্যাজ এ কোয়ালিটি এডুকেশানে অ্যাড করছি না? সেটা একটা বড় প্রশ্ন। যে ব্যাপারগুলো মেনলি প্রধানত এখানে বলা হয়েছে, মানে রিভিউ পিটিশনে বলা হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে যে এই হঠাৎ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এটার কিন্তু কোনো সারবত্তা দেখাতে পাচ্ছেন না। যে এতজন টিচার মোটামুটি 4-5% পাস করেন, ম্যাক্সিমাম 10%, কোনো বার 10%, 15%, 20%ও পাস করেন টেট পরীক্ষায়, কিন্তু একজন ইন সার্ভিস টিচার, মানে যদি তার দিক থেকে ভাবা হয় ব্যাপারটা, তিনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন, সমস্ত কার্যক্রম করছেন, তার সমস্ত রেসপন্সিবিলিটি নিচ্ছেন, তারপরে তাকে বাধ্য করা হচ্ছে, পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে এবং একটা শর্ত দিয়ে পাশ না করলে তার চাকরি চলে যাবে। এই জায়গাটা কিন্তু সেখানে দেখেছে। এখানে হয়তো রাজ্যগুলো বলতে পারে যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই, যেটা একদম গতে বাঁধা কথা। রাজ্যগুলোর কথা বলছি, যে আমাদের আরও কিছু সময় দেওয়া হোক, 2 বছরের জায়গায় 5 বছর করা হোক, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে এই টেট পরীক্ষা, যে উত্তরপ্রদেশের যারা পিটিশনার আছেন, যারা রিভিউ পিটিশন করেছেন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন বা রিট পিটিশন করেছেন, তারা কি করছেন, তারা বলছেন যে টেট পরীক্ষাটা এলো কবে? 2011। তাদের নোটিফিকেশান, নিয়োগের নোটিফিকেশান 2011-র আগে, তাহলে কেন সে টেট দেবে? বা টেট সে দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু টেট তাকে কোয়ালিফাই কারণ এটা তো কোনো ডিগ্রি নয়। আজকে ডিএলএড করিয়ে নেওয়া হয়েছে, চাকরি পাওয়ার পরে ডিএলএড ইন সার্ভিসদের করিয়ে নেওয়া হয়েছে, নো প্রবলেম, কেউ কোনো ওখানে অভিযোগ জানায়নি, কিন্তু সেখানে জানে, কারণ এখানে একটা ট্রেনিং হবে, পড়ানো হবে, শেখানো হবে, পরীক্ষা হবে, তারপরে তার আউটকাম বেরোবে। বাট কিন্তু এখানে তাকে সরাসরি বলে দেওয়া হলো যে সিস্টেম চলছে, টেট যেহেতু আছে মিনিমাম কোয়ালিফিকেশান ফর এ টিচার, তাহলে ইউ হ্যাভ টু পাস টেট অর ইউ মে গো মানে কি, তার সে এত বছর চাকরি করলো, তার কোনো মানে থাকলো না? এটা কি? যদি মাঝারিভাবে ভাবি আমরা, যে টাইম, রাজ্য সরকার মেবি টাইম চাইবে, তারপরে হয়তো বলবে যে সংগঠনগুলো তো টেট যেটা বলছেন ওনারা, যে টেট তারা দেবেনই না, কেন টেট দিতে যাবেন? হ্যাঁ, টেট দিতে অসুবিধা নেই, কিন্তু এই শর্ত কেন? শর্ত ছাড়া টেট হোক না, ঠিক আছে, ট্রেনিং হোক, ওয়ার্কশপ হোক, সার্টিফিকেশন হোক, কন্টিনিউয়াস একটা পড়াশুনো হোক, কন্টিনিউয়াস মূল্যায়ন হোক, সেসব তো কিছু হচ্ছে না, দুম করে বললেই হলো। ব্যাপারটা এরকমভাবেই বলা হয়েছে। এবার এটা ক্লোজ চেম্বার হিয়ারিংয়ে কী হয়, যদি এখান থেকে তারা পজিটিভ কিছু দেখেন, তাহলে এটাকে, কারণ এখানে কোনো পার্টি করা হয়নি। আরে এত বছর মানুষ, প্রায় 40-50 লক্ষ টিচারকে আপনি মানে সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এটা করতে হবে, কিন্তু তাকে জানানো হলো না, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হলো না। এটা কি? এই জায়গায় কিন্তু আমরা আশায় আছি যে পজিটিভ কিছু একটা হবে, এবং তার পরবর্তী সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এর শক্তি আছে যে এটাকে, এই রেট্রোস্পেক্টিভ এফেক্টটাকে বন্ধ করে দিয়ে, যে এই সমস্ত ইন সার্ভিস টিচার যারা টেট দেননি তাদেরকে ট্রেনিং দেওয়ানো। যদি এক্সট্রা ট্রেনিংও অ্যাড করতে চান, তাহলে তো বলতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমরা আরও ট্রেনিং করাবো, এখানে আরও 1 বছরে একটা ট্রেনিং, বা 6 মাসে একটা ট্রেনিং, বা 3 মাসে একটা ট্রেনিং, যেখানে নতুন যে এই মনোবিদরা কী বলছেন, বা নতুন যে পড়ানোর পদ্ধতি কী আসছে। আরে আলটিমেটলি তো ভালো করে পড়াতে হবে, শিক্ষক মনস্ক চাইল্ড সেন্ট্রিক এডুকেশানে তো এটাই ব্যাপার, ইনক্লুসিভ এডুকেশান তৈরি করতে হবে, সবাইকে মিলিয়ে একটা হেটেরোজেনিক গ্রুপ তৈরি করে সবাইকে পড়াতে হবে, এই তো ব্যাপার, আর তো কিছু না। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, সেটা কীভাবে পড়াতে হবে সেটা নিয়ে তো কথা। তার জন্য একটা নির্ণায়ক পরীক্ষা যেখানে 4-5% পাস করে, তার মানে এই টিচারগুলোতে বাদ দিয়ে দেওয়া। তাহলে
অলরেডি টিচার নেই বেশিরভাগ স্কুলে, কম টিচার রয়েছেন, সেই রকম জায়গায় এগুলো বাদ দেওয়ার মানে কি? তাহলে বাস্তব দিকটা তো দেখা হচ্ছে না। আর তারপরে প্রশ্ন আসবে টেট কি? টেট তো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান না। টেট পাস করে কি আপনি যে কোনো রাজ্যের টেট পাস করে কি আপনি শুধু টেট পাস করলেন, করে আপনি চলে যেতে পারবেন কোনো জায়গায় শিক্ষকতা করতে? এটা একটা নির্ণায়ক পরীক্ষা, একটা টেস্ট নেওয়া হলো, হ্যাঁ তো একটা পরীক্ষা নেওয়া হলো। তো অলরেডি যারা সেই সময় নোটিফিকেশানে 2010 বা 11 নোটিফিকেশানের আগে যারা চাকরি করছেন, সেই নোটিফিকেশান অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশান সার্ভ করেছেন, আইনজীবীরা তাই বলছেন, তাহলে কেন সেই টিচারকে আবার টেটে বসতে হবে? মানে পরীক্ষায় বসা একটা বয়সের পর, এবং যে পরীক্ষাটা একটা নির্ণায়ক পরীক্ষা, যে পরীক্ষায় পাশের হার কম, যারা ইন সার্ভিস না, যারা পড়াশোনা করছেন এই বিষয়ে, তারা পাস করতে পারছেন না। 100 জনের মধ্যে 90 জন ফেল করেন সেখানে এখান থেকে এই এক্সপেকটেশান নিয়ে গিয়ে এদের বাদ দেওয়ার মানেটা কি? তার মানে এই অভিজ্ঞতার কোনো দাম নেই? এত বছর পড়লেন কোনো দাম নেই? যে সমস্ত টিচাররা পুরস্কার পেয়েছেন, সেটা রাজ্যের পুরস্কার হোক, কেন্দ্রের পুরস্কার হোক, পেয়েছেন, নিরলস খেটে যাচ্ছে, তাদের কোনো যৌক্তিকতা নেই, সব প্যানেল বাদ। আপনি যা করেছেন সব মাইনাস, শুধু একটাই পরীক্ষা, ওটাই পাস করলে থাকবে, না বাদ। এটা একটা আশ্চর্য মনে হয়। এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে যে সেন্ট্রাল টেট নিয়ে আমি কেন কথা বলছি বারবার, আপনারা জানেন যে আমরা জানি এই রিভিউ পিটিশনে কিছু না কিছু চেঞ্জ হবে এবং মডিফিকেশান হবে, কিন্তু যদি, কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। এখন আমাদের হাতে যা আছে এটা হচ্ছে এখন আমাদের সিটের নোটিফিকেশান বেরিয়েছে, এটা আমরা পরীক্ষা দিতে পারি। এখানে কেন জোর দিচ্ছি? কারণ দেখবেন ইউডিএস যেটা আমাদের যে পোর্টালটা আছে, আমি হয়তো ঠিক করে বলতে পারলাম না, সো ওখানে 3.3 নম্বর প্যারায় সিটেট/এস্টেট আপনি করেছেন কিনা অপশানটা ম্যান্ডেটরি করেছে। এটার ম্যান্ডেটরি করা মানে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা সমস্ত শিক্ষা দপ্তর জানতে চাইছে অ্যাকচুয়াল ছবিটা কী। হয়তো সেই হিসেবে তারা কোনো ব্যবস্থা নেবেন, হয়তো বলবেন সুপ্রিম কোর্টকে, বা যখন এই রায়টি পুনর্বিবেচনা হবে এই তথ্য উঠে আসতে পারে, হয়তো এই জন্যই। যেহেতু সিটেট এস্টেটকে সেম মানে জায়গায় রাখছেন ওনারা, এবং যদিও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সেন্ট্রাল টেটকে নিয়োগের ক্ষেত্রে মান্যতা দেওয়া হয় না, তাদের অনেকগুলো কারণ আছে কেন দেওয়া হয় না, সেটাকে কখনোই বলে না, যেহেতু যৌথ তালিকার বিষয়ে রাজ্য এখানে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কেন নেয় না? কারণ বাইরের লোকজন এসে ভিড় করে যাবে, আরও কম্পিটিশান বাড়বে, কারণ এত পাস করালে তো চাকরি চাইবেন তারা, রাস্তায় আন্দোলন করবে, সেক্ষেত্রে সরকার বিড়ম্বনায় পড়তে পারে। আর যদি এরকম হয় যে এত শিক্ষক না থাকলে বেশ ভালোই চলে যাবে, বেসরকারি স্কুল তো চলছেই, এখানে অনেক টিচার আবার বেসরকারি স্কুলে গুণগান গাইছেন, মানে এটা আমার কাছে আশ্চর্য লাগছে। আমি দেখুন কোনো নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু আপনারা জানেন অ্যাকচুয়াল পরিস্থিতিটা কী। সরকারি শিক্ষা মাধ্যম একমাত্র প্রসেস যেখানে সারা ভারতবর্ষের যে কোনো ছেলে মেয়ে যার অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, সামাজিকভাবে দুর্বল হতে পারে, সে কিন্তু সুযোগ পায় ফ্রিতে পড়াশুনো করার, এবং সেই ফ্রি পড়াশুনো, ফ্রি বই, ফ্রি খাবার, ফ্রি টিচার, ফ্রি স্কুল, তাকে কিন্তু একটা জায়গা দেয়। আজকে আমরা যেরকম জায়গা থেকে এসেছি, আমরা নিজেদের কথা ভাবি একবার, আমরা যদি সুযোগ না পেতাম পড়াশোনা করা, আমাদের সবার বাবা মার কি সম্ভব হতো পড়াশোনা করানোর? তাহলে আমরা তো ওই কাজকর্ম করে বেড়াতাম, হয়তো কিছু না কিছু, কোনো কাজ ছোটো নয়, কিন্তু সেটাই তো হচ্ছে। সেটা একটা অন্য বিষয়, অন্য ম্যাটার, এটা নিয়ে বেশি বলাও এই সময় ভালো লাগছে না। তো সিটেটের ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা করতেই পারি, আমরা ওয়েট করতে পারি যে এর কী আসছে, এর কী বলবো, এর ফলাফল কী আসছে, 1 মাস 1.5 মাসের মধ্যে তো বুঝতে পারবো আমরা। ত্রিপুরা কেসটা উঠবে, রিভিউ পিটিশনগুলো উঠবে, বিচারপতিও মাননীয় বিচারপতিও বললেন যে এগুলো আমি শুনে তারপরে বলবো। ইনকেস নেগেটিভ হলো না, সব পজিটিভ হলো, বেঁচে গেলাম, পরীক্ষা দিতে হলো না, কিন্তু পরীক্ষা দিতেও আমার কোনো ক্ষতি নেই। আমি তো একবারও বলছি না পরীক্ষা দেবো না। তাহলে পরীক্ষা যদি দিতে হয়, সামনের ফেব্রুয়ারি মাসে 8 তারিখে পরীক্ষা, তাহলে এই পরীক্ষাটা কেন দেবো না? এবং তার জন্য আমি একটা ভিডিও দেখছিলাম, এনওসি সম্ভবত নিতে হতে পারে, তাই এনওসির জন্য অ্যাপ্লাই করবো, কারণ এটা তো একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এখানে বলেছে যে পাস করতে হবে তোমাকে, তাহলে একটা টেট, এটাও একটা টেট, তাহলে আমি এটা ট্রাই করে দেখি না। এই পরীক্ষাটা যদি বছরে 2বার হয় কি 3বার হয়, 2 বছরে যদি 2বার চান্স পাই আমি, রাজ্য সরকার যদি 4বার পরীক্ষা নেয়, তাহলে কেন এই পরীক্ষা দেবো না? তারপরে আমি পারলাম না, আরে উইন উইন সিচুয়েশান তো, তারপরে কী হবে দেখা যাবে। সেই জন্যই আমি বলছি, সেই জন্যই আমি ক্লাসগুলো করানোর চেষ্টা করছি পরপর আমার মতো করে, কারণ এর প্রচুর ভালো আপনি ক্লাস পাবেন। ইউটিউবে সার্চ করবেন একটু, এখন পড়াশুনোটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে ওই ইউটিউব দেখেও পড়াশুনো নোটস করে কিছুটা করা যায়, কিন্তু সত্যি খারাপ লাগে যাদের, সবারই, আমারও রেসপন্সিবিলিটি আছে, আপনারও আছে, বয়স একটা বড় ফ্যাক্টর, সেইখানে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার কথা বলাটা না, মানে কেমন একটা অযৌক্তিক মনে হয়। যুক্তিগত একটু মনে হতো যদি এই শিক্ষার আধুনিকীকরণ বা শিক্ষার কোয়ালিটি এডুকেশনের নামে এই জিনিসটা না থাকতো, তোমাকে তাড়িয়ে দেওয়া হবে,
একটা 52 বছরের শিক্ষককে, তিনি 20 বছর শিক্ষকতা করলেন, 25 বছর শিক্ষকতা করলেন, তাকে তাড়িয়ে দেবেন? আমি তো মানে এর কোনো যুক্তি আমি পাচ্ছি না। হয়তো সুপ্রিম কোর্ট যুক্তির ওপর ব্যাপারটা ভেবেছেন, কিন্তু আসলে কিন্তু এটা বাস্তবিক নয়। যাই হোক, পরের ক্লাসগুলো তো আসবেই, আমি করব ফ্রি ক্লাস একদম, ঠিক আছে? আর এটা আপনাদের সঙ্গে একটু কথা বললাম, কিছু আপডেট। এবং উত্তরপ্রদেশ যেটা করছে সেটা কিন্তু ওরা প্রশ্ন করবে একদম হোয়াট ইজ স্টেট, এবং 1963 থেকে এনসিটির যে পরপর নোটিফিকেশনগুলো এসছে আপ টু এই সময় পর্যন্ত সবকটাকে ওরা কিন্তু নিয়ে আসবে। এবং এটা কিন্তু আইনি লড়াই একটা ভীষণভাবে হতে চলেছে, তার সঙ্গে রাস্তার লড়াই চলছে, তার সঙ্গে আমরা এগুলো খবর রাখবই, চিন্তামুক্ত থাকবো, আর পড়াশুনো একটু করে রাখতে অসুবিধা নেই। কারণ দেখুন, অন্ধ্রপ্রদেশ স্টেট অলরেডি তারা বলে দিয়েছে টেট নেবে, এবং তারা ইন সার্ভিসদের ফ্রেশারদের সঙ্গে বসাচ্ছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট। আর এর পেছনে যদি বৃহৎ কোনো ষড়যন্ত্র থাকে তাহলে তো কিছু বলার নেই, যে সবাইকে বাদটা দিয়ে একদম যাও এত স্কুল। সব তো নেগেটিভ খবর, আমরা মিডিয়ায় কী পাই? নেগেটিভ খবর পাই। আমরা এরকম খবর পাই, কটা খবর এরকম পাই যে একটা সাধারণ গরিব পরিবারের ছেলে মেয়ে তারা এইখান থেকে পড়ে এত ওপরে উঠেছে, বলে না 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 এখান তো নিচে, ভালো করে ইংরেজি বলতে পারে না, তাহলে কী শিখলো? ইংরেজি একটা ভাষা, একটা অ্যাকুইজিশন, এলএডি, আপনি নম চমস্কি পড়লে বুঝতে পারবেন। এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তার সামনে এনভায়রনমেন্ট তৈরি করলে সে শিখে যায় সেই ভাষাটা। কিন্তু এই যে সামাজিকীকরণ, সবার সঙ্গে মেশা, শেখা, এটা তো আসল ভারতবর্ষকে চিনতে গেলে তো প্রত্যেক শিশুকে সরকারি বিদ্যালয়ে পড়ানো উচিত। আমাদের শিক্ষকদেরও কিন্তু এটা এগিয়ে যাওয়া উচিত, শিক্ষক শিক্ষিকাদের। তাদের অনেক ছেলেমেয়েরা সরকারি মাধ্যমে পড়ান না, তাহলে কিন্তু নিজের কাছেই প্রশ্ন আসছে। আপনি বলবেন যে আপনি কি পড়ান? আমি বললাম হ্যাঁ, আমার ছেলে আমার স্কুলেই পড়ে, আমি যে স্কুলে শিক্ষকতা করি সেই স্কুলেই পড়ে। এটা এই জন্য আমি গর্ববোধ করি। এবং আমরা শিক্ষকরা চাইলে সব পারি, আন্দোলনও করতে পারি, আইনি লড়াই করতে পারি, পড়াশুনো করতে পারি। আর শিক্ষা ব্যবস্থাটা আমাদের হাতের মধ্যে, আমরা চাইলে এর পুরো পরিবর্তন করতে পারি। আর এই নেগেটিভ খবর, মিডিয়ার ন্যারেটিভ, আর এই বেসরকারিকরণের, এই যে বেসরকারি জায়গায় বেচে দেওয়া, আপনি ভাবতে পারবেন না বেসরকারি স্কুলের মানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার কী অবস্থা, কী ধরনের মানসিক নির্যাতনের তারা শিকার হন। আপনি জিজ্ঞাসা করবেন আপনার আশেপাশের প্রতিবেশী মানুষকে জিজ্ঞাসা করবেন, ফটো করে বললেই শুধু হলো না, আসল ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আমার কথা যদি কারো খারাপ লাগে আমাকে মাফ করবেন। আর এটাই, ক্লাস হবে, ক্লাসে ডিটেলস আলোচনা হবে। বোর্ডে আমি কী করে করাবো বুঝতে পারছি না, কারণ বোর্ডটা রাখা এবং একটু সমস্যা, আমি চেষ্টা করবো এটা নিয়ে ভাবার। ভালো থাকবেন, হ্যাঁ, ধন্যবাদ।